লাইভটা যদি কেউ শুনতে পাও বা দেখতে পাও একটুখানি জানাবে। লাইভটা যদি কেউ শুনতে পাও দেখতে পাও একটুখানি জানাবে। লাইভটা শোনা যাচ্ছে? পিন্টুদা মনে হয় জয়েন করেছে। পিন্টুদা শোনা যাচ্ছে? আমি তাহলে শুরু করব। মাও এসছে মনে হয়। ঠিক আছে, নমস্কার। আমি আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরির পক্ষ থেকে পায়েল আজকে লাইভে এসেছি। আমাদের যে অবস্থান বা আমরা কারা এতদিনে মোটামুটি ভাবে প্রত্যেকেই আমরা বুঝে গেছি বা জানি, তাও আমি আরেকবার মনে করিয়ে দিই সকলকে। আমরা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গত 16ই জুন 2022 থেকে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান বিক্ষোভের আমরা প্রায় 900 দিন অতিক্রান্ত করে ফেলেছি। গত 11ই ডিসেম্বর আমাদের 900 দিন হয়েছে এবং সেই 900 দিনের অভিযানে আমরা কলকাতার রাজপথে হেঁটেছি। আমরা কারা সেটা বুঝিয়েছি, আমাদের দাবি কি সেটা বুঝিয়েছি। আমাদের দাবি খুব স্বচ্ছ, খুব পরিষ্কার এবং খুব ন্যায়সঙ্গত, সবকটাই আমরা বলতে পারি। কেননা আমাদের একটাই দাবি, প্রধান দাবি, সেই দাবিটাই হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আমাদের ইন্টারভিউ থেকে নিয়ে আমাদের অল টেট পাস ট্রেন্ডের নিয়োগ দিতে হবে। এবং দাবিটা কেন ন্যায়সঙ্গত বা ন্যায়যুক্ত বললাম, এই কারণেই বললাম 2016 সালে যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেটের 8-এর 3B রুলস অনুযায়ী পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আমাদের অল টেট পাস ট্রেন্ডে নিয়োগ দিতে হবে। সেই কারণেই আমাদের দাবিটা হচ্ছে খুব যুক্তিসঙ্গত, ন্যায়যুক্ত এবং এই দাবি নিয়ে আমরা রাজপথে হেঁটেছি। আমরা আমাদের অভিযোগ জানিয়েছি, বিভিন্ন জায়গার বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। কত হাজার বার যে আমরা ডেপুটেশন দিয়েছি সেটা খাতায় কলমে হিসাব করলে আমরা হয়তো বুঝতে পারবো যে কতবার দিয়েছি। কেননা এত জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি, এত দুয়ারে দুয়ারে আমরা গেছি, কিন্তু যেখানেই যাই আমরা কিন্তু আশ্বাস পাই আপনাদেরটা দেখা হবে, আপনাদেরটা শোনা হবে, আপনাদের কথা চিন্তা করা হবে। কিন্তু ফলশ্রুতি হিসেবে আমরা কিন্তু আলটিমেটাম রেজাল্ট হিসেবে কিছুই পাচ্ছি না, এখনো অবধি কিছু পাইনি। পাবো বলে আশা রাখছি, কিন্তু কবে পাবো সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের লাইভ হচ্ছে। কেন লাইভ হচ্ছে সেটা মোটামুটি প্রত্যেকেই জানেন। আমি সেই প্রসঙ্গে আসার আগে কিছু কিছু কথা একটুখানি সবাইকে জানান দিয়ে দিই। আমরা সিএমও অফিসে 9 থেকে 10 বার গেছি ডেপুটেশন দিতে। আমি নিজেও 2 বার গেছি ডেপুটেশন দিতে। সিএমও অফিসে যখন আমরা পৌঁছাই এবং ভেতরে যাই, আমাদের কথা কিন্তু খুব আশ্বাসের সঙ্গে দেখা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে আমাদের কথা চিন্তা করা হচ্ছে এবং আমাদের আলোচনা খুব সদর্থকের দিকে এগোচ্ছে এবং তার ফলশ্রুতি আমরা খুব সদর্থক পাবো। আমরা আবার ওখান থেকে একগুচ্ছ আশা নিয়ে ফিরে আসি। একগুচ্ছ আশা নিয়ে ফিরে আসার পরে যখন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন কেটে যায়, তখন আবার কিন্তু আমরা আশাহত হয়ে যাই কোনো রকম কোনো ফলাফল না দেখতে পেয়ে। আমরা কিন্তু থেমে থাকিনি,
আর থেমে থাকবও না। কেননা আমাদের জীবন থেকে 10-10টা বছর, 11টা বছর অতিক্রান্ত হয়ে যেতে চলেছে। 11টা বছর 365 ইন্টু 11 করলে আমাদের দিন সংখ্যা আমরা অনেক পাবো। সব থেকে আশ্চর্যের বিষয়, যেটা সবাই বোঝে কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে, সেটা হলো এই 11 বছরে কিন্তু আমাদের বছরগুলো থেমে নেই। 11টা বছরে কিন্তু আমাদের বয়সও 11টা বছর বেড়ে গেছে। যে ছেলেটা 30 বছরে পরীক্ষা দিয়েছিল, সে আজকে পরীক্ষা দেওয়ার বয়স সীমা অতিক্রান্ত করে গিয়ে 41 বছরে গিয়ে পৌঁছেছে। যে মেয়েটা 25 বছরে পরীক্ষা দিয়েছিল, সে আজকে 36 বছরে গিয়ে পৌঁছেছে। আবার যে দাদাটি বা দিদিটি 38 বছরে পরীক্ষা দিয়েছিল, সে আজকে 50-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে আমাদের সঙ্গে এরকম ছলনা, আমরা যে বঞ্চিত হচ্ছি, এটা কার জন্য হচ্ছে? আমাদের জন্য। আমাদের বাবা মারা আমাদের পড়াশোনা করিয়েছিল, বিএড করিয়েছিল, এমএ করিয়েছিল, জমি হয়তো বিক্রি করে, কেউ নিজের শেষ পুঁজিটুকুকে ব্যয় করে, শেষ যা সঞ্চয় ছিল সেটিকে জলাঞ্জলি দিয়ে কি একটু আশার জন্য চেয়েছিল। কি আশা? যে আমার ছেলে বা মেয়েটি বিএড করে চাকরি পাবে, স্কুলের চাকরি পাবে, শিক্ষক হবে, শিক্ষিকা হবে, যে শিক্ষক জাতির মেরুদণ্ড, ভবিষ্যতের কাণ্ডারি, দেশের কাণ্ডারি। এই আশা করাটা কি খুব ভুল? এই যে আমরা আশাটা করেছিলাম, এই আশা করাটা কি খুব ভুল? কখনোই ভুল নয়। আগেকার দিনে শিক্ষকের চাকরিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে দেখা হতো, কিন্তু যত দিন যাচ্ছে এত রকম ভাবে আমরা শিক্ষকের চাকরি দেখতে পাচ্ছি, এখন ছাত্রছাত্রীরাও কিন্তু কোনো না কোনো ভাবে টোন টিটকিরি কাটে শিক্ষক বা শিক্ষিকাকে। শিক্ষক বা শিক্ষিকার মাত্রাটা এমন জায়গায় পৌঁছানো হয়েছে যে সারা মাসে সপ্তাহে 4 দিন করে স্কুলে গিয়ে পার্ট টাইম পড়ালে সেই 4 দিন করে হলে মাসে গিয়ে দাঁড়ায় 16 দিন থেকে 18 দিন। এরপর তো পরীক্ষার সময় ডিউটিতে যেতে হয়, খাতা দেখতে হয়, প্রশ্ন করতে হয়, কিন্তু মাস শেষে তাকে হাতে ন্যূনতম 3,000 টাকা, 3,500 টাকা তুলে দেওয়া হয়। যারা বাড়িতে কাজ করে, যারা মিস্ত্রির কাজ করে, তারা কিন্তু এই শিক্ষক শিক্ষিকার থেকে অনেক বেশি বেতন উপার্জন করে। আমাদের জন্য লজ্জা যে আমরা এত দিন ধরে পড়েছি, এত কষ্ট করে পড়েছি, এখনকারের মতো মাল্টিপল চয়েসে উত্তর দিয়ে আমরা ঝুড়ি ঝুড়ি নাম্বার নিয়ে বেরোইনি, কিন্তু আমাদের যে শিক্ষাটা হয়েছিল সেই শিক্ষাটার ভিত আমাদের খুব শক্ত, নড়বড়ে নয় যে ঠোকা লাগলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। আজকে যাদেরকে শিক্ষক গড়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের মধ্যেও কতটা বিদ্যে আছে, তাদের মধ্যেও কতটা ভিত শক্তিশালী, সবার কথা আমি বলছি না। প্রত্যেকটা জিনিসেই যেমন ব্যতিক্রম থাকে, তেমনি আমি যে যে উদাহরণগুলো দিচ্ছি তার মধ্যেও অবশ্যই ব্যতিক্রম আছে। যেটা বলছিলাম, যে সমস্ত শিক্ষকরা এখন ছাত্রদের তৈরি করতে যাচ্ছে, তাদের মধ্যে কতটা ভিত শক্ত না কতটা নড়বড়ে, সেটা কিন্তু আমরা প্রতি পদক্ষেপে সংবাদ মাধ্যম থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, আমরা কিন্তু জানতে পারি। খবর খুললে
পেপার দেখলে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে গত সপ্তাহতেই বোধহয় একটা খবরে আমরা প্রত্যেকে ওই খবরটি নজর কেড়েছে। কি খবর না, স্কুলের যে মিড ডে মিল রান্না করে সেই মাসি, আমি তাকে ছোট করছি না, সে হয়তো পড়াশোনা জানতেই পারে, কিন্তু সেই একজন মাত্রই আছেন যিনি রান্নাও করছেন আবার পড়াচ্ছেন, পরীক্ষার গার্ড দিচ্ছেন। সম্ভব? একটু ভেবে দেখুন তো, কোনোদিনও কি সম্ভব? কোনোদিনও কিন্তু সম্ভব নয়। আবার আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন, প্রাইভেট সেক্টরে কাজ করতে যান, যতক্ষণ কাজ করবেন আপনাকে খুব ভালো বলে তোষামত করবে। আপনার 100টা কাজের মধ্যে 99টা কাজ ঠিক হলে একটা কাজ যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে তুলোধনা করে ছেড়ে দেবে। শুধু তুলোধনা নয়, আপনাকে বলবে কাল থেকে আর আসতে হবে না। কথায় কথায় এই অপমানটা বোধহয় আমরা যতজন আজকে আমার কথাবার্তা আপনারা শুনছেন বা যারা শুনবেন অনেকে কিন্তু মিলিয়ে নিতে পারবেন নিজেদের জীবনের সাথে। আমরা অনেক জায়গায় অনেক ভাবে এটা ভুক্তভোগী, কিন্তু আজকে প্রাইভেট সেক্টরে গিয়ে এই যে অপমান হতে হয়, অপমানিত হতে হয়, এই অপমানটা কি আমাদের পাওয়ার কথা ছিল? এই অপমানটা কি আমাদের পাওয়ার কথা ছিল? কেন ছিল? কোনো মতেই ছিল না। আমরা 2014 সালে নোটিফিকেশনে পরীক্ষা দিয়েছিলাম। 2014 সালে আমরা নাইবা পেতে পারি চাকরি, সবাই পেলাম না, সবার মেধা সমান নয়, সবার প্রাপ্ত নাম্বার সমান নয়। আমরা 2016 সালে পেতাম, 2018 পেতাম, 2020 পেতাম, 2021 পেতাম, 22 পেতাম, 23 পেতাম। এত বছরে না পেলেও 2024 কিন্তু আমরা অবশ্যই পেতাম। কেউ একবার ব্যর্থ হয়, 7-8 বছর ধরে ব্যর্থ হয় না। শিক্ষক হওয়ার যে যোগ্যতাগুলো আমাদের থাকা দরকার, প্রত্যেকটা যোগ্যতা কিন্তু আমাদের মধ্যে আছে। তাহলে এই যে যোগ্যতা আছে, এই আছে বলে শুধু নিজের মধ্যে পুঞ্জীভূত করে রাখলে কিন্তু হবে না। সেই যোগ্যতাটা এবং অধিকারটা ছিনিয়ে নিতে হবে। যখন আপনাকে কেউ হেয় মনে করবে, আপনাকে কেউ পদদলিত করতে চাইবে, কিছু কিছু সময় ফোঁস না করলেও একটা সময় কিন্তু ফোঁস করে উঠতে হয়। একটা সময় কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হয় যে আপনিও কিন্তু কিছু জানেন, আপনার মধ্যেও কিছু সত্তা আছে, আপনার মধ্যেও এমন কিছু আছে যা অন্যের থেকে আপনাকে আলাদা করে দিতে পারবে। সেই আলাদা করে দেওয়ার জন্য যে সুযোগ, অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে পরীক্ষা, সেই পরীক্ষাটাই আমাদের নেওয়া হয়নি, সেই সুযোগ থেকেই আমাদের বঞ্চিত করা হয়েছে। ছোটবেলায় যখন ছিলাম প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর এসএসসিতে একটা কথা শুনতাম, এবছর পেল না পরের বছর কেউ পাবে। প্রতি বছর 5000 করে শিক্ষক নিয়োগ হতো। তাহলে এখন কি আর স্কুল নেই? না এখন আর ছাত্ররা পড়ে না স্কুলে? না শুধুমাত্র প্রাইমারি আর 9, 10, 11, 12 পড়লেই হয়ে যায় ছাত্রদের? 5 to 8 এর ছাত্রদের পড়ানোর জন্য কোনো শিক্ষকের প্রয়োজন হয় না? কোনোটাই নয়। কোনোটার উত্তরই কেউ সদর্থকভাবে দিতে পারবে না। একই সালে একই পরীক্ষা, 2014 সালে প্রাইমারি, 2014 সালে আপার প্রাইমারি, অথচ সেই 2014 সালের প্রাইমারি পরীক্ষা থেকে 9,999 করে 70,000, 1 লাখ নিয়োগ হতে চলল। অথচ ওই একই বছরের পরীক্ষায় আজকে 2025 সাল, 24 সালের আমরা আজকে 21 তারিখ পেরিয়ে গেলাম, তার মানে আমরা 25 সালে ঢুকতে আর মাত্র 9 দিন কি 10 দিন বাকি আছে। আমরা কিন্তু একটা পরীক্ষাও পেলাম না। কেন এই বঞ্চনা আমাদের সাথে? আমাদের কি দোষ?
এই বঞ্চনা পাওয়ার জন্য তো আমরা পড়াশোনা শিখিনি, এই বঞ্চনা পাওয়ার জন্য তো আমরা টেট পরীক্ষা পাশ করিনি, এই বঞ্চনা পাওয়ার জন্য তো আমরা MA BEd ডিগ্রি অর্জন করিনি। প্রত্যেকের যোগ্যতা আছে। দিদিকে বলা হয় দিদি প্রচন্ড আশা ভরসার জায়গা, দিদিকে বলা হয় দিদির কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না, দিদিকে বলা হয় মমতাময়ী মা। তাহলে আজকে পার্টিকুলারলি শুধু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে দিদি কেন এত বঞ্চনা, কেন এত রকমের বঞ্চনা আমাদের স্বীকার করতে হচ্ছে? আপনি একটু মানবিক হন, আপনি একটু আমাদের দিকটা ভেবে দেখুন। আমরা কিন্তু এখনো আশাবাদী। শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমরা যতজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছি, আমরা প্রত্যেকে এখনো আশাবাদী যে আপনি আমাদের কথা ভাববেন, আপনি আমাদের বঞ্চনার কথা শুনবেন, আপনি আমাদেরকে স্কুলে নিয়ে যাবেন, আপনি আমাদের মুখে হাসি ফোটাবেন। আমরা কিন্তু এত বছর পরেও আমরা বিশ্বাস করি বলেই আপনার ছবি নিয়ে কিন্তু আমরা রাজপথে হাঁটি, বিশ্বাস করি বলেই আমরা কিন্তু বারবার আপনি যে জনগণের দরবারের শোনার জন্য CMO অফিস খুলেছেন সেখানে আমরা 9 বার ছুটে গেছি। আপনার কথা ভাবি বলেই, আপনাকে মান্যতা দিই বলেই আমরা পারমিশন ছাড়া মিটিং মিছিল করি না। আমরা মিছিল করতে গেলে প্রশাসনের সাহায্য নিই। এই কদিন যে লাইভ হয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন। এই কদিন আমাদের 24শে ডিসেম্বরের যে সৌরভ গাঙ্গুলি একাডেমিতে জড়ো হওয়ার কথা বলা হয়েছিল 24শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার, তার জন্য আপনারা এতদিন ধরে লাইভ শুনেছেন, আপনারা লাইভ বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন, আপনারা অনেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। মোটামুটিভাবে আমরা আশা করি যা প্রস্তুতি আপনারা নিয়েছেন, আমরা 500-র উপর লোক নিয়ে রাস্তায় হাঁটতাম এবং আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যে এখনো দমে যায়নি, আমাদের মধ্যে যে এখনো ভাবে সমান উদ্যম আছে সেটা বোঝানোর জন্য আমরা রাস্তায় হাঁটতাম। কিন্তু আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই যে লাস্ট কথাটা আমরা বললাম না, যে প্রশাসনের সাহায্য ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করি না। তো ঠিক সেরকম সেই কারণের জন্যই আজকে আমাদের সহযোদ্ধারা বিধাননগর পুলিশ স্টেশনে গিয়েছিল এবং বিধাননগর পুলিশ স্টেশন থেকে আমরা পারমিশন পাইনি। কেন পারমিশন পাইনি তার যথেষ্ট উপযুক্ত কারণ আছে, সেটা হচ্ছে ওখানে মেলা হচ্ছে এবং মেলাটা আগামী 17ই জানুয়ারি অবধি হবে এবং 17ই জানুয়ারি অবধি যতক্ষণ না মেলাটা উঠে যাচ্ছে প্রশাসনরা আমাদের পারমিশন দিতে পারছে না মিটিং মিছিল র্যালি করার জন্য। কিন্তু ওনারা কথা দিয়েছেন মোটামুটিভাবে 10 জন অর্থাৎ 20 জন নিয়ে আমরা যে বিকাশ ভবন এবং আচার্য সদনে যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেই ডেপুটেশনটা কিন্তু আমরা দিতে যাব। ওনারা ডেপুটেশন দেওয়ার জন্য যেটুকু যা সাহায্য করা দরকার সেইটুকু সাহায্য ওনারা করবেন। এই কথাটা শুনে দয়া করে কেউ আশাহত হবেন না। আপনারা যে উদ্যম নিয়ে 24শে ডিসেম্বর আসতে চেয়েছিলেন সেই একই উদ্যমটা ধরে রাখুন, উদ্যমটাকে আরো বাড়িয়ে তুলুন। নতুন বছরে আমরা আরো নতুন আশা ভরসা নিয়ে আগামী 17ই জানুয়ারির পর অবশ্যই আমরা র্যালিতে হাঁটব। যে উদ্যমটা আমরা রেখেছি সেই উদ্যমটা আমরা হারিয়ে যেতে দেব না।
কারণ উদ্যমটা যদি হারিয়ে যায় তাহলে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থানও হারিয়ে যাবে। আর আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কখনোই সেই অবস্থান, সেই উদ্যমকে হারিয়ে যেতে দেব না। জীবনে আমরা অনেক ক্ষেত্রে হেরে গেলেও এই ক্ষেত্রে আমরা হারব না। শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমরা যারা আছি, আমরা একটা পরিবারের ন্যায় হয়ে গেছি। পরিবারের যেমন সকল হাসি দুঃখ আমরা ভাগ করে নিই, ঠিক সেরকম একইভাবে আমরা কিন্তু সমস্ত হাসি দুঃখ একে অপরের সাথে ভাগ করে নিই। এই পরিবারে কিন্তু একজনের হাতও যদি ছেড়ে যায়, পরিবারের কিন্তু ভিত নড়বড়ে হয়ে যায়। তাই আমরা যে বৃহৎ সংখ্যক পরিবার আছি, সেই বৃহৎ সংখ্যক পরিবার হাতে হাত দিয়ে আগামী 17 জানুয়ারির পর নতুন উদ্যম নিয়ে আমরা আবার র্যালির জন্য পথে নামব। আপাতত আগামী 24শে ডিসেম্বর আমাদের যে র্যালির কথা হচ্ছিল, সেই র্যালি কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না তার যথোপযুক্ত কারণ হচ্ছে, বিধাননগর পুলিশ স্টেশন থেকে আমাদের জানানো হয়েছে ওখানে একটি মেলা হওয়ার জন্য ওনারা কোনোভাবেই আমাদের র্যালির পারমিশন দিতে পারছে না, এবং আমরা কোনো অনুমতি ছাড়া কোনো রকম র্যালি যেহেতু করি না, তাই আমরা করবও না। আমরা কোনো রকম নিয়ম ভাঙব না। আমরা তাদের যথারীতি নির্দেশ মেনে, তারা আমাদের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা শিরোধার্য করে আমরা আগামী 17 জানুয়ারির পর আবার নতুন উদ্যমে পথে নামবো। এবং আমাদের যে অবস্থান, আমাদের যে বিক্ষোভ, আমাদের যে উদ্যম, আমাদের যে যা চাওয়া যা পাওয়া সবকিছু কিন্তু আমরা হাসিল করেই ছাড়ব। যতদিন না আমরা হাসিল করতে পারছি ততদিন কিন্তু আমরা থেমে থাকব না। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব। বাড়িতে বসে না থেকে আপনারা মঞ্চে আসুন। মঞ্চেও হচ্ছে ভিত, এমন ভিত যে ভিতের ওপর আমরা কোটি জন দাঁড়ালেও মঞ্চ মা আমাদের আগলে রাখবেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ঋতু, 6টা ঋতু অতিক্রম করে আবার পুনরায় 6টা ঋতু অতিক্রম করে আমরা 3য় নম্বর ঋতুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। এতদিন ধরে মঞ্চ মায়ের কাছে আমরা যে বসে আছি, মঞ্চ মা কিন্তু আমাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেবে না। মায়েরা যেমন সবসময় তাদের সন্তানের জন্য সবকিছু কোল আগলে করে কোল পেতে রাখে, মঞ্চ মাও কিন্তু আমাদের সবার জন্য কোল পেতে রেখেছেন। মঞ্চ মায়া আছে, আমাদের শ্রদ্ধেয় কাকুরা আছে, যারা আমাদের মঞ্চটাকে আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে রেখেছে, যার জন্য আমরা নির্দ্বিধায় নির্ভাবনায় আমরা আমাদের আবদার, আমাদের দাবি সব কিছুকে জানান দিতে পারছি। আপনারাও প্রত্যেকে মঞ্চে আসুন, মঞ্চটাকে ভরিয়ে তুলুন, মঞ্চ থেকে আমাদের দাবিটাকে পরিষ্কারভাবে আমরা তুলে রাখি। মঞ্চের দাবিতেই আমাদের কিন্তু জয় হবে। আজ না হোক কাল কিন্তু আমরা জয়লাভ করবই। আজকের মতো আমি এখানেই লাইভ শেষ করছি। আবার বলি, আগামী 24শে ডিসেম্বর আমাদের যে র্যালিটা হওয়ার কথা ছিল, সেই র্যালিটা আপাতত হচ্ছে না। আগামী 17 জানুয়ারির পর আমাদের নতুন উদ্যমে র্যালি শুরু হবে। আপনারা যারা এতদিন সেই র্যালির জন্য প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় লাইভ শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, তাদের অসংখ্য IBU PCP